আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আমরা প্রত্যেকে সুস্থ আছি এবং ভালো আছি। বিইউপি এফবিএস এর ম্যাথমেটিক্সের আজকের এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেই টপিক থেকে বিইউপি এফবিএস এই ইউনিটে বিভিন্ন বছরে যদি একটু কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করো সেক্ষেত্রে দেখতে পাবা। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব এই টপিকটির নাম হচ্ছে অ্যাভারেজ, অর্থাৎ গড়। এই গড় থেকে বিভিন্ন বছরে অনেকগুলো কোয়েশ্চেন কিন্তু হয়েছিল। সো কোয়েশ্চেনগুলো কীভাবে আসে এবং কোয়েশ্চেনগুলো কীভাবে সমাধান করতে হয়, অনেকে আবার এই যে আমাদের অ্যাভারেজটা রয়েছে অর্থাৎ গড়, এই গড় টপিকটা অনেকের কাছে কঠিন মনে হয়, কিন্তু আসলে এই টপিকটা কঠিন না যদি তুমি সুন্দরভাবে বেসিক সহ ক্লিয়ার করতে পারো। সো আমরা প্রথমে বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করবো, এর পরবর্তীতে যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেই গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তোমরা সবাই একটু দ্রুতযুক্ত হয়ে যাও, আমরা খুব কম সময়ের মধ্যে আমাদের এই ক্লাসটি শুরু করে দেবো ইনশাআল্লাহ। দেখো আমাদের যে গড়, এই গড়ের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলি প্রতিনিয়ত একটা সূত্র আমরা মনে রাখবো। কয়টা সূত্র ভাইয়া? একটা সূত্র। এই সূত্রটা কি? এই সূত্রটা হচ্ছে আমরা শুধু গড় দিয়ে এই সূত্রটা মনে রাখবো, গড় ইকুয়াল সমষ্টি ডিভাইডেড বাই রাশির সংখ্যা। হ্যাঁ, তাহলে গড় ইকুয়াল হচ্ছে আমাদের সমষ্টি ডিভাইডেড বাই রাশির সংখ্যা। শুধুমাত্র এই সূত্রটি তুমি যদি মনে রাখতে পারো, তুমি অনেকগুলো ম্যাথ কিন্তু সলভ করতে পারবা। ভাইয়া এখান থেকে আমরা তিনটা সূত্র শিখতে পারবো। কিভাবে? এটি হচ্ছে আমাদের 1 নম্বর সূত্র হিসাবে যদি আমরা একটু লিখি, দেখো এক্ষেত্রে আমরা গড় বের করতেছি। হ্যাঁ, গড় ইকুয়াল সমষ্টি ডিভাইডেড বাই রাশির সংখ্যা। এখানে তুমি যদি মনে মনে 1 কল্পনা করো, এখানে একটি ফ্র্যাকশন, এখানে একটি ফ্র্যাকশন, অর্থাৎ দুই দিকে দুইটা ভগ্নাংশ তৈরি হয়েছে। দুইটা যদি ভগ্নাংশ থাকে, বাম পাশে এবং ডান পাশে, মাঝখানে যদি সমান চিহ্ন থাকে, তখন আমাদের আর গুণ হয়, অর্থাৎ এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তাহলে গড়ের সাথে রাশির সংখ্যা গুণ, 1-এর সাথে সমষ্টি গুণ। সমষ্টির সাথে 1 গুণ করলে কি হবে? সমষ্টি। আর সমষ্টিকে ইংরেজিতে বলা হয় সাম, আর গড়কে বলা হয় অ্যাভারেজ। তাহলে সমষ্টি ইকুয়াল গড় ইন্টু রাশির সংখ্যা। তাহলে এই সূত্র দিয়ে আমরা সরাসরি গড় বের করবো, অর্থাৎ সমষ্টি ডিভাইডেড বাই রাশির সংখ্যা। এরপরে সমষ্টির সাথে 1 গুণ করলে সমষ্টি ইকুয়াল গড়ের সাথে রাশির সংখ্যা গুণ করলে গড় ইন্টু রাশির সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে ভাই আমরা কি পাবো? এই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে সমষ্টি। কোনো কারণে যদি তোমার থেকে রাশির সংখ্যা জিজ্ঞেস করে এখানে কয়টি রাশি ছিল, সেক্ষেত্রে তুমি কি করবা? ঠিক দেখো, প্রথম সূত্র থেকে তুমি আসতে পারবা। এই যে তুমি তো একটা সূত্র শিখবা, আমি যেহেতু তোমাকে বলেছি শুধুমাত্র একটা সূত্র তোমাকে শিখতে, গড়ের সাথে রাশির সংখ্যা গুণ, 1-এর সাথে সমষ্টি গুণ, অর্থাৎ এই লাইন যেরকম একই রকম। এখন তুমি একটু আগে লিখো, যেহেতু রাশির সংখ্যা তুমি সিঙ্গেল বের করবা, গড় ইন্টু রাশির সংখ্যা ইকুয়াল 1-এর সাথে সমষ্টি গুণ করলে সমষ্টি। তাহলে এখান থেকে তুমি রাশির সংখ্যা বের করবা, ইকুয়াল সমষ্টি তো ওই পাশে অলরেডি আছে। এখানে দেখো রাশির সংখ্যার সাথে গড়টা কি অবস্থায় রয়েছে? গুণ অবস্থায়। কোনো রাশি যদি আরেকটি রাশির সাথে গুণ অবস্থায় থাকে, সেটি সমানের ওই পাশে গেলে যদি গুণ থাকে সেটি হয়ে যাবে ভাগ। আর যদি ভাইয়া এই পাশে ভাগ থাকে, ওই পাশে গেলে হয়ে যাবে গুণ। যদি প্লাস থাকে ওই পাশে গেলে হয়ে যাবে মাইনাস, যদি মাইনাস থাকে ওই পাশে গেলে হয়ে যাবে প্লাস। সেখানে রাশির সংখ্যার সাথে গড়টা এখানে গুণ অবস্থায় ছিল, এখানে হয়ে যাবে সে ভাগ। হ্যাঁ, আর বিইউপিতে কিন্তু সবগুলো কোয়েশ্চেন ইংরেজিতে করা হয়ে থাকে। বিইউপির কোয়েশ্চেনগুলো যেভাবে হয়েছিল ওইভাবে আমরা কোয়েশ্চেনগুলো তুলেছি এবং আমরা বুঝে শুনে তার পরবর্তীতে হচ্ছে আনসার করব। তাহলে এখানে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করেছি এটি হচ্ছে আমাদের গড়। গড়ের ইংরেজি হচ্ছে অ্যাভারেজ এবং গড়ের সূত্রটাকে সমষ্টি ডিভাইডেড বাই রাশির সংখ্যা, অর্থাৎ সমষ্টিকে বলা হয় হচ্ছে আমাদের সাম। এর পরবর্তীতে হচ্ছে রাশির সংখ্যা। রাশির সংখ্যা মানে হচ্ছে আমাদের নাম্বার অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে হচ্ছে আমাদের রাশি। সো নাম্বার অফ কোয়ান্টিটি হচ্ছে আমাদের রাশির সংখ্যা। তাহলে অ্যাভারেজ ইকুয়াল সাম ডিভাইডেড বাই নাম্বার অফ কোয়ান্টিটি। দেখো এখানে প্রথমে যেই ম্যাথটি আমাদের দেওয়া আছে, অ্যাভারেজ অফ 3 numbers is 7 if 2 numbers are 0
হোয়াট ইজ দ্য থার্ড নাম্বার। দেখো এখানে কি বলা হয়েছে, অ্যাভারেজ অর্থাৎ গড় অফ 3 নাম্বারস, কয়টি সংখ্যার গড়, 3টি সংখ্যার গড়, ইজ কত হবে 7। এরপরে বলা হচ্ছে ইফ 2 নাম্বারস আর 0, সেখানে যদি দুইটি সংখ্যার মান কত হয়, 0 হয়, হোয়াট ইজ দ্য থার্ড নাম্বার, তৃতীয় সংখ্যাটি কত। হ্যাঁ, তাহলে ভাই আমরা কি গড়ের সূত্রটা জানি না? অবশ্যই জানি। গড় ইকুয়াল কি ছিল, গড় ইকুয়াল ছিল সমষ্টি ডিভাইডেড বাই রাশির সংখ্যা। ভাইয়া এখানে তো আপনাকে অ্যাভারেজও বের করতে বলে নাই, এখানে সামও বের করতে বলে নাই, এখানে হচ্ছে রাশির সংখ্যাও তো বের করতে বলে না। আপনি এই সূত্রটা কেন লিখলেন? দেখো এখানে বলা হচ্ছে অ্যাভারেজ অফ 3 নাম্বারস ইজ 7, অর্থাৎ 3টি সংখ্যার গড় হচ্ছে আমাদের 7। তাহলে গড়ের জায়গায় আমি 7 বসাতে পারি। ইকুয়াল সমষ্টি কি দেওয়া আছে? না, বলা হয়েছে ইফ 2 নাম্বারস আর 0, যেখানে দুইটি সংখ্যার মান 0। দুটি সংখ্যার মান 0 মানে এটা সমষ্টি আসে না। 3টি সংখ্যার মানে যদি 0 থাকতো আমরা লিখতাম 0 + 0 + 0, এভাবে আমরা সাম লিখতে পারতাম। কিন্তু এখানে বলা হচ্ছে দুইটি সংখ্যার মান 0। এরপরে জিজ্ঞেস করা হচ্ছে হোয়াট ইজ দ্য থার্ড নাম্বার, তৃতীয় সংখ্যাটি কত। আমরা কি তৃতীয় সংখ্যাটা জানি? জানি না তো। সো আমরা যেভাবে সমষ্টি ছিল সমষ্টিটা আমরা লিখে রাখলাম। রাশির সংখ্যা, রাশির সংখ্যা কয়টা হবে? দেখো তো এখানে কয়টি সংখ্যার গড় বলা হয়েছে, 3টি সংখ্যার গড়। তাহলে রাশির সংখ্যা হবে কত ভাইয়া? 3। নিচে 1 1 1 রয়েছে, তাহলে আর এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে সমষ্টি ইকুয়াল কত হবে? সমষ্টি ইকুয়াল হচ্ছে আমাদের 21। এই সমষ্টিটা হচ্ছে আমাদের কয়টি সংখ্যার, কয়টি সংখ্যার যোগফল। এখানে হচ্ছে আমাদের 3টি সংখ্যার যোগফল। 3টি সংখ্যার যোগফল কত? 21, তাই না? হ্যাঁ, এখন বলা হচ্ছে এই 3টি সংখ্যার মধ্যে দুইটি সংখ্যার মানে 0, ইফ 2 নাম্বারস আর 0, যেখানে দুটি সংখ্যার মান 0। এরপর বলা হচ্ছে হোয়াট ইজ দ্য থার্ড নাম্বার, তৃতীয় সংখ্যাটি কত। তাহলে দেখো তো 21 এখানে কয়টি সংখ্যার সমষ্টি? 3টি সংখ্যার সমষ্টি। তাহলে দেখো তো ভাইয়া, প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা যোগ তৃতীয় সংখ্যা। হ্যাঁ, তাহলে ইকুয়াল কত ভাইয়া? 21। যেখানে বলা হচ্ছে ইফ 2 নাম্বারস আর 0, তাহলে এটার মানও 0 প্লাস এটার মানও 0 প্লাস যে থার্ড নাম্বার অর্থাৎ তৃতীয় সংখ্যার আমরা মান জানি না, ইকুয়াল 21। এখানে 0 মানে সবগুলো তো 0 হয়ে গেল, আর এখানে তৃতীয় থাকতেছে। সো তৃতীয় ইকুয়াল তুমি কত লিখতে পারবে ভাইয়া? 21। অর্থাৎ যখন আমাদেরকে গড় দিয়ে দিবে এবং কয়টি সংখ্যা সেটা বলে দিবে, সমষ্টিটা সরাসরি দেওয়া থাকবে না, কিন্তু যে কোনো দুইটি সংখ্যা দেওয়া থাকবে। এইভাবে আমরা কাজটা করব। প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, 3টি সংখ্যার যোগফলই আমাদের 21। যেখানে আমরা দেখতে পাচ্ছি দুইটি সংখ্যার মান 0, তৃতীয় সংখ্যাটি কত অর্থাৎ তার নাম্বারটা কত। সো তার নাম্বারটা আমার এসেছে 21। সো আমাদের যে এই অপশনটা রয়েছে, এই অপশনটা হচ্ছে ভাই আমাদের কারেক্ট আনসার। কোনো কোয়েশ্চন ছিল? এরপরে দেখো দ্য অ্যাভারেজ weight of A, B, C is 45 kg if the average weight A and B be 40 kg and that of B and C be 43. Find the B's weight. তোমাকে বলা হচ্ছে দ্য অ্যাভারেজ অর্থাৎ গড়, ওয়েট যেটি হচ্ছে কেজিতে দেওয়া আছে, অফ A, B, C is 45 kg, অর্থাৎ A, B, C এর ওজন মানে গড় ওজন হচ্ছে আমাদের 45 কেজি। এরপরে বলা হচ্ছে ইফ দ্য অ্যাভারেজ ওয়েট এ অ্যান্ড বি বি 40 কেজি। এরপরে বলা হচ্ছে যদি এ এবং বি এর গড় ওজন কত হয়? 40 কেজি হয়, অ্যান্ড দ্যাট অফ বি অ্যান্ড সি বি 43। আবার বি এবং সি এর গড় ওজন হচ্ছে 43 কেজি। ফাইন, বের করো ভিস ওয়েট, অর্থাৎ বি এর ওজনটা তোমাকে বের করতে বলা হয়েছে। এখন তোমার কি দেওয়া আছে? অ্যাভারেজ দেওয়া আছে কার? এ, বি, সি এর। এখন তোমার যে কাজটা প্রথমে করতে হবে, প্রত্যেকটা গড়ের ম্যাথে সমষ্টিটা তুমি বের করে নিয়ে আসার ট্রাই করবা। তাহলে আমরা যে সূত্রটা জানি, এই সূত্রটা হচ্ছে অ্যাভারেজ অর্থাৎ গড় ইকুয়াল কি ভাইয়া? সমষ্টি ডিভাইডেড বাই রাশির সংখ্যা। হ্যাঁ, এখানে আমরা এ, বি, সি তিনটার জন্য কাজ করতেছি। এখানে গড় কত আছে ভাইয়া? গড় আছে হচ্ছে 45 ইকুয়াল সমষ্টি কি আমরা জানি না, সাম আমরা জানি না। রাশির সংখ্যা কত? রাশির সংখ্যা দেখো তো এ, বি, সি তিনটা। সো রাশির সংখ্যা হচ্ছে 3। এটা নিচে 1 1 1 রয়েছে, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। সো সাম ইকুয়াল কত আসতেছে ভাইয়া? সাম ইকুয়াল আসতেছে হচ্ছে আমাদের 135। হ্যাঁ, তাহলে এই সামটা কার? এ প্লাস বি প্লাস সি। এই যে আমাদের এ, বি, সি এই তিনজনের টোটাল ওজনটা কত ভাইয়া? 135 কেজি। এরপরে
আমাদেরকে বলা হচ্ছে ইফ দ্য অ্যাভারেজ ওয়েট এ অ্যান্ড বি বি 40 কেজি, এ এবং বি এর গড় ওজন হচ্ছে আমাদের 40 কেজি। এক্ষেত্রে আমরা এ এবং বি এর জন্য কাজ করব। দেখো এটা আমরা এ বি সি তিনজনের জন্য করেছি, তাহলে আমরা এখন এ এবং বি এর জন্য কাজ করব। তাহলে এ এবং বি এর জন্য কাজ করলে দেখো তো এখানে কি আমাদের সাম জানা আছে? জানা নাই। হ্যাঁ, নাম্বার অফ কোয়ান্টিটি অর্থাৎ রাশির সংখ্যা কয়টা? রাশির সংখ্যা হচ্ছে এখন এ এবং বি দুইটা, তাহলে রাশির সংখ্যা আমরা লিখলাম 2। এখন আমরা কার জন্য লিখতেছি? এটা এ এবং বি এর জন্য। এখানে গড় কত আছে? 40, তাহলে 40 ইকুয়াল সাম ডিভাইডেড বাই 2। এখানে নিচে মনে 1, 1 এর সাথে সাম গুণ, 40 এর সাথে 2 গুণ, সো সাম ইকুয়াল হচ্ছে আমাদের 80। এই সামটা কার ভাইয়া? এই সামটা হচ্ছে এ এবং বি এর, তাহলে এ প্লাস বি। বুঝে গেল এতটুকু? তাহলে এ এবং বি এর ওজন হচ্ছে আমাদের 80 কেজি। আর কার কার আছে ভাইয়া? অ্যান্ড দ্যাট অফ বি অ্যান্ড সি বি 43, বি এবং সি এর গড় ওজন হচ্ছে আমাদের 43 কেজি। তাহলে এটা যদি আমরা এইদিকে লিখি, দেখো এটি হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট ছিল, অর্থাৎ তিনজনের জন্য। এরপর আমাদের যেভাবে ইনফরমেশনটা ডেকোরেট করা হয়েছে আমরা সেভাবে লিখেছি। এটি হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। এরপর আমরা এখানে লিখতেছি হচ্ছে থার্ড পার্ট। হ্যাঁ, বি এবং সি এর গড় ওজন হচ্ছে আমাদের 43 কেজি। সো এখানে আমরা অ্যাভারেজ বের করব। সাম, এখানে বি এবং সি কয়জন? দুইজন, তাহলে রাশির সংখ্যা হচ্ছে 2। এখানে গড় ওজন কত? 43 ইকুয়াল সাম আমরা জানি না, ডিভাইডেড বাই 2। নিচে মনে 1 রয়েছে, 1 এর সাথে সাম গুণ, 43 এর সাথে 2 গুণ, সো সাম ইকুয়াল হচ্ছে আমার 86। ওকে, তাহলে ভাই আমরা এখন 3 ধরনের ইনফরমেশন কিন্তু ফাইন্ড আউট করেছি, যেখানে এই সামটা হচ্ছে বি প্লাস কার? সি এর। বি প্লাস সি এর হচ্ছে আমাদের 86, এ প্লাস বি প্লাস সি হচ্ছে 135, এ প্লাস বি এর হচ্ছে 80। এখন তোমাকে বলা হচ্ছে বি এর ওজনটা বের করতে। বি এর ওজনটা তুমি কীভাবে বের করতে পারবা? দেখো তো, আমি যদি এ প্লাস বি প্লাস বি প্লাস সি এই দুইটা যদি যোগ করি, দেখো তো একটু নিচে এখানে আমি লিখতেছি কি করেছি ভাইয়া? এ প্লাস বি প্লাস বি প্লাস সি, অর্থাৎ এ প্লাস বি এবং বি প্লাস সি দুইজনকে যোগ করলাম। যোগ করে এই যে টোটাল যেটি রয়েছে এ প্লাস বি প্লাস সি তাকে আমরা বাদ দিচ্ছি, তাহলে মাইনাস এ প্লাস বি প্লাস সি। তাহলে ভাই এই দুইজনকে যোগ করলে কত হবে? এ প্লাস বি মানে হচ্ছে 80, বি প্লাস সি মানে হচ্ছে 86। তাহলে এই যে এতটুকু, এই যে এতটুকু যদি আমরা যোগ করি এ প্লাস বি এবং প্লাস বি প্লাস সি, তাহলে আমরা পাচ্ছি 80 প্লাস 86, তাই না? হ্যাঁ, এ প্লাস বি প্লাস সি এর মান কত? 135। তাকে কি করতে হবে? আমাদেরকে ডিফারেন্স অর্থাৎ তাদেরকে বাদ দিতে হবে, তাহলে মাইনাস 135। ওকে, এখন দেখো তো একটু এখানে যদি তুমি অক্ষরগুলো ভালোভাবে বসাও, এ প্লাস বি প্লাস সি, সরি এ প্লাস বি, আবার তো হচ্ছে বি প্লাস সি আছে, এ প্লাস বি প্লাস বি প্লাস সি, তাহলে এখানে হবে মাইনাস এ, এরপরে প্লাস মাইনাস এ মাইনাস বি প্লাস মাইনাস এ মাইনাস সি ইকুয়াল 80 আর হচ্ছে 86 কত হয়? 164, সরি 166, তাই না? মাইনাস 135। তাহলে দেখো তো ভাই এখন এই যে মাইনাসে প্লাসে বাদ, প্লাস বি মাইনাস বি বাদ, প্লাস সি মাইনাস সি বাদ, আর কি আছে এখানে? বি আছে শুধু। সো বি ইকুয়াল এখানে আর কত থাকে ভাইয়া? 6 থেকে যদি 5 চলে যায় আর থাকে হচ্ছে 1, তার পরবর্তীতে হচ্ছে এখানে যদি আমার 6 থেকে 3 চলে যায় সেক্ষেত্রে আর থাকে হচ্ছে 3, অর্থাৎ 31। 31 কোথায় রয়েছে? ডি অপশনে রয়েছে। সো ডি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। অর্থাৎ যখন আমাদের এরকম কোনো ম্যাথ আমাদেরকে কোয়েশ্চেন হিসেবে দিবে, তখন আমরা দেখবো যে হচ্ছে কার গড় ওজন কত করে আছে। যেমন এ বি সি তাদের গড় ওজন ছিল 45 করে, এ এবং বি এর গড় ওজন ছিল 40 করে, বি এবং সি এর গড় ওজন ছিল 43 করে। তোমার সর্বপ্রথম কাজকে 3 জায়গা থেকে সামটা বের করে নিয়ে আসা, এরপরে ভিন্ন ভিন্ন অর্থাৎ ডিফারেন্ট যে মানগুলো দেওয়া হয়েছে যেমন এ বি, তারপরে হচ্ছে আমাদের বিসি, তাদেরকে যোগ করে দিয়ে এরপরে টোটাল যেটা ছিল তাকে বাদ দিয়ে দেওয়া। তখন অক্ষর থেকে আসলে আমি কিভাবে বাদ দিয়েছি, সেখান থেকে কিভাবে সিঙ্গেল বি পাওয়া যায় সেটি কিন্তু আমরা দেখিয়েছি। এটি হচ্ছে আমার বি এর ওজন। এরপরে দেখো, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 5 মাল্টিপলস অফ 4?
দেখো বলা হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অর্থাৎ গড় কত অফ ফার্স্ট 5 মাল্টিপলস অফ 4, অর্থাৎ প্রথম 5টি গুণিতক কার 4, অর্থাৎ প্রথম 5টি গুণিতক 4-এর, অর্থাৎ প্রথম 5টি গুণিতক নিতে হবে তোমাকে 4-এর, এরপরে তোমাকে অ্যাভারেজ বের করতে হবে। দেখো হোয়াট ইজ দ্য অ্যাভারেজ গড় কত কার গড় অফ ফার্স্ট 5 মাল্টিপলস অফ 4, অর্থাৎ প্রথম 5টি গুণিতক কার 4-এর। তাহলে প্রথম 5টি গুণিতক 4-এর কীরকম গুণিতকগুলো হচ্ছে, মাল্টিপলসগুলো হচ্ছে যেমন দেখো প্রথম 5টি মানে 4 × 1 অর্থাৎ 4, 4 × 2 8, 4 × 3 12, 4 × 4 16, 4 × 5 20। প্রথম 5টি মাল্টিপলস হচ্ছে 4-এর এইগুলা, এই যে 4 8 12 16 20, 1 2 3 4 5, 5টি মাল্টিপল পাওয়া গেল। এখন তোমাকে কি বলা হচ্ছে এই প্রথম 5টি মাল্টিপলের অ্যাভারেজ বের করতে। সো অ্যাভারেজ তুমি বের করতে পারো না? অবশ্যই পারো। তাহলে অ্যাভারেজ ইকুয়াল টু হচ্ছে আমাদের সাম ডিভাইডেড বাই হচ্ছে আমাদের রাশির সংখ্যা যেটি ছিল সেটি। তাহলে এখানে যোগফল করো 5টার, 4 + 8 + 12 + 16 + 20। এখানে রাশির সংখ্যা কয়টা দেখো তো ভাইয়া? 1টা 2টা 3টা 4টা 5টা। এখানে বলা হয়েছে অলরেডি ফার্স্ট 5 মাল্টিপলস, তার মানে রাশির সংখ্যা হচ্ছে এখানে 5। তাহলে এখন যোগ করলে কত হবে? এখানে হচ্ছে 12 24, সো 30 40, তাহলে আসতে হচ্ছে 60 না? 60 কিনা ভাইয়া দেখো তো? হ্যাঁ 60। তাহলে 60 ডিভাইডেড বাই হচ্ছে 5, সো আনসার আসতে হচ্ছে 12, তাই না? তাহলে 12 হচ্ছে আমাদের যে সি অপশন রয়েছে, এই সি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। বুঝা গেল ভাই? এতটুকু বুঝা গেল? তাহলে আবার একটু দেখো হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অর্থাৎ গড় কত কার গড় অফ ফার্স্ট 5 মাল্টিপলস, প্রথম 5টি গুণিতক কার গুণিতক অফ 4, 4-এর প্রথম 5টি গুণিতকের গড় বের করতে বলছে। এখন গুণিতকগুলো কীভাবে বের করে? 4-এর সাথে 1, যদি ভাই আমাকে 5 বলতো তাহলে 5-এর সাথে 1, এরপর 5-এর সাথে 2, 5-এর সাথে 3, 5-এর সাথে 4, 5-এর সাথে 5, অর্থাৎ তুমি সিরিয়াল ওয়াইজ হচ্ছে গুণ করে যাইতা। এখানে যে মানগুলো পাওয়া যাবে তারাই হচ্ছে গুণিতক। যেমন 4 × 4 4 × 2 = 8, 3 × 4 = 12, 4 × 4 = 16, 4 × 5 = 20, 4 × 4 = 24, 4 × 7 = 28, এভাবে। এরপরে দেখো সাম অফ এ অ্যান্ড বি ইজ 40 ইফ সি = 32, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ এ বি অ্যান্ড সি। তোমাকে বলা হচ্ছে সাম অফ এ অ্যান্ড বি, সাম মানে হচ্ছে যোগফল, কার যোগফল? এ এবং বি এর যোগফল হচ্ছে 40। তাহলে আমরা লিখতে পারতেছি এখানে এ প্লাস বি ইকুয়াল হচ্ছে 40। এরপরে বলা হচ্ছে ইফ সি = 32 এবং সি এর মান হচ্ছে আমাদের 32। এখন তোমাকে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অর্থাৎ গড় কত কার গড় অফ এ বি অ্যান্ড সি, অর্থাৎ এ বি সি এই তিনজনের গড়টা কত? গড় মানে কি? অ্যাভারেজ। সো অ্যাভারেজ তুমি যদি এখান থেকে বের করো কত পাও একটু দেখো তো। অ্যাভারেজ ইকুয়াল টু এখানে কার কার এ বি সি, তার মানে তিনজনকে যোগ করতে হবে এ প্লাস বি প্লাস সি। তাহলে কয়টা দিয়ে তুমি হচ্ছে অ্যাভারেজ বের করতেছো? 3টা দিয়ে। তাহলে রাশির সংখ্যা কত হবে? 3। তাহলে এখানে অ্যাভারেজ বের করবা। এখন এ প্লাস বি এর মান কত আছে? 40, এরপরে প্লাস সি এর মান কত আছে? 32 ডিভাইডেড বাই কত? 3। তাহলে এখানে আসতেছে তোমার 72, এখানে আসতেছে 3, তাই না? হ্যাঁ। তাহলে কত আসে ভাইয়া? তাহলে 24 কোথায় রয়েছে? আমাদের এ অপশনে রয়েছে। সো এ অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। একেবারে সহজ ম্যাথ ছিল এগুলো। হ্যাঁ, গড় বের করার ক্ষেত্রে তোমাকে কোয়েশ্চেনগুলো খুব সহজভাবে দেওয়া হয়। তুমি যদি একটু সূত্রটা ভালো মতো প্র্যাকটিস করে যাও সেক্ষেত্রে বলা যায় গড়ের সবগুলো ম্যাথ তুমি কিন্তু পারবা। এটি হচ্ছে আমাদের বিউপি এফবিএস যে আমাদের সেকেন্ড টাইমার ব্যাচ। এই ব্যাচটি তোমরা যারা সেকেন্ড টাইমার হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করতে চাচ্ছ, স্পেশালি হচ্ছে আমাদের যে বিউপি রয়েছে, এই বিউপিতে হচ্ছে বেশিরভাগ শিক্ষার্থী সেকেন্ড টাইমার হিসেবে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করে। সো তোমাদের যাদের স্বপ্ন এই বিউপিতে কিন্তু হচ্ছে টোটাল 500 সিট রয়েছে। এখানে কিন্তু বিজ্ঞান বিভাগ, ব্যবসায় শিক্ষা বিভাগ, মানবিক বিভাগ 3 বিভাগের শিক্ষার্থীরা হচ্ছে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। সো 3 বিভাগের শিক্ষার্থীদের জন্য হচ্ছে বিউপি এফবিএস এই ইউনিটটি হচ্ছে আমাদের
অর্থাৎ 3টি বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু এই ইউনিটটি। সো এখানে যেহেতু তোমরা 3 বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবা, আর এখানের কোয়েশ্চেনগুলো যেহেতু আমরা দেখতেছি যে ইংরেজিতে করা হয়ে থাকে এবং আমরা কোয়েশ্চেনগুলো প্র্যাকটিসও করেছি কিন্তু ইংরেজিতে। সো এখানে আমারই কোনো কঠিন কিছু না, কিছু শব্দ যদি তুমি আগে থেকে তোমার থেকে স্টক করা থাকে সেক্ষেত্রে তুমি কোয়েশ্চেনগুলো ভালোভাবে বুঝতে পারবে এবং কোয়েশ্চেনগুলো ভালোভাবে বুঝে আনসার করতে পারবা। আর এখানে কিন্তু 75 মার্কের কোয়েশ্চেনগুলো হয়ে থাকে, যেখানে হচ্ছে আমাদের যে ম্যাথমেটিক্স, এই ম্যাথমেটিক্সের জন্য হচ্ছে যে এই ম্যাথমেটিক্সের ক্ষেত্রে হচ্ছে আমাদের 40 নম্বর থাকে। এরপরে যে ইংলিশ রয়েছে, ইংলিশের ক্ষেত্রে হচ্ছে আমাদের 25 নম্বর থাকে। আর হচ্ছে আমাদের যে জেনারেল নলেজ অর্থাৎ যে সাধারণ জ্ঞান, এই ক্ষেত্রে হচ্ছে আমাদের 10 নম্বর থাকে, অর্থাৎ টোটাল হচ্ছে আমাদের 75 নম্বর। সো এখানে 3টি সাবজেক্ট, ম্যাথমেটিক্স, ইংলিশ এবং হচ্ছে জেনারেল নলেজ, 3টি সাবজেক্টের কোয়েশ্চেনগুলো কিন্তু ইংরেজিতে করা হয়ে থাকে। তোমাকে কোয়েশ্চেনগুলো ইংরেজিতে বুঝে শুনে আনসার করতে হবে। সো এখানে যদি তুমি ম্যাথটা যদি ভালো করে প্র্যাকটিস করো, ইংলিশটা যদি ভালো করে প্র্যাকটিস করো এবং জেনারেল নলেজ, এগুলো হচ্ছে ইংরেজিতে হয় কোয়েশ্চেনগুলো, ওইখানে হচ্ছে কোন রিলেটেড কোয়েশ্চেনগুলো হয়ে থাকে ওই কোয়েশ্চেনগুলো তুমি যদি দেখো ভালো মতো যদি একটু প্র্যাকটিস করো, আমার মনে হয় যে বিওপিতে একটি সিট তুমি নিশ্চিত করতে পারবে ইনশাল্লাহ। সো তোমরা যারা সেকেন্ড টাইমার হিসেবে ভর্তি পরীক্ষার জন্য আবারও যুদ্ধেই মোটামুটি নেমে গিয়েছো, তোমরা চাইলে আমাদের এই কোর্সটিতে যুক্ত হতে পারো, বিওপি FBS সেকেন্ড টাইমের কোর্স। আমাদের এই কোর্সটি আমরা কিন্তু এই কোর্সটিতে অনেকগুলো কিন্তু আমাদের কোয়ালিটিস রেখেছি, যেখানে আমাদের প্রথমে ওয়েবসাইটের মধ্যে সবগুলো ক্লাস অর্থাৎ যে সিলেবাস, এই 3টি সাবজেক্টের A to Z সিলেবাস কিন্তু আমরা কভার করেছি। সো তুমি ওয়েবসাইটের ক্লাসগুলো যদি ধারাবাহিকভাবে করো তোমার সিলেবাস সম্পূর্ণরূপে শেষ হবে। তাহলে ভাইয়া কি আমরা লাইভ ক্লাসের মাধ্যমে সিলেবাস শেষ করাবো না? অবশ্যই লাইভ ক্লাসের মাধ্যমে আমরা সিলেবাস শেষ করাবো। তুমি দেখতে পাবা যে বিউপি এর ভর্তি পরীক্ষার আগে তোমার 3বার সিলেবাস শেষ হয়েছে, ওয়েবসাইটে একবার এবং লাইভ ক্লাসের মাধ্যমে 2বার, টোটাল 3বার সিলেবাস ইনশাল্লাহ তোমার শেষ হবে। আর তুমি যদি আমাদের ক্লাসগুলোর সাথে তুমি যদি চাও যে আমি এখন ক্লাসগুলো আমার আসলে করা হয়েছে কিনা তুমি যদি প্র্যাকটিস করতে যাও, সেক্ষেত্রে তোমরা একটি বিভাগে পড়ো। এই প্র্যাকটিসের জন্য কিন্তু আমাদের তরফ থেকে একটি প্রিন্টেড বুক থাকবে, যেখানে সবগুলো কোয়েশ্চেন কিন্তু ইংরেজিতে করা হয়েছে। অর্থাৎ তুমি ম্যাথমেটিক্স বলো, জেনারেল নলেজ বলো, তারপর হচ্ছে ইংলিশ বলো, সবগুলো কোয়েশ্চেন তুমি দেখবা যে বিউপিতে যেভাবে প্রশ্নগুলো হয়ে থাকে ওইভাবে প্রশ্নগুলো করা হয়েছে। সো তুমি আমাদের এই বইটি প্র্যাকটিস করতে পারবা। এবং আমরা যে ক্লাসগুলো নিয়ে, যেমন হচ্ছে এই যে আমি যে ক্লাসটা করাচ্ছি মনে করো, এখানে তোমার হচ্ছে উত্তরগুলো জানার দরকার নেই, তুমি চাচ্ছ যে আবার বাসায় বসে প্র্যাকটিস করতে। সো তুমি এইখানে যে পিডিএফটা রয়েছে এই পিডিএফটা পেয়ে যাবে, এবং সাথে লাস্ট মোমেন্টে আমাদের তরফ থেকে কিছু সাজেশন থাকবে, যেগুলো আমরা বসে আমাদের টিমেরা হচ্ছে আমরা প্রত্যেক বছর এগুলো তৈরি করি। সো তুমি এই সাজেশনগুলোও কিন্তু পেয়ে যাবে। আমি মনে করি যে তুমি যদি সেকেন্ড টাইমার হও তোমার জন্য এই কোর্সটা সবচেয়ে বেস্ট একটি অপশন, যেখানে তুমি একদম বেসিক কনসেপ্ট থেকে শুরু করতে পারবা এবং লাইভ ক্লাসগুলো হচ্ছে নতুনভাবে পাবা। সো তুমি যদি লাইভ ক্লাসগুলো নতুনভাবে করো তোমার জন্য কোনো প্যারা হবে না, এবং তোমার কাছে আশা করি ভালো লাগবে তুমি যখন লাইভ ক্লাসগুলো শুরু থেকে শেষ পর্যন্ত করতে পারবা। আমাদের ক্লাস কিন্তু এখনও শুরু হয় না, ক্লাসগুলো আমরা সামনে শুরু করব, খুব কয়েকদিনের মধ্যে শুরু করব। আমাদের এই ব্যাচটিতে কিন্তু অনেকে যুক্ত হয়ে গিয়েছে, আমি এটি বলেছিলাম প্রায় 3 থেকে 4 দিন আগে। ইতিমধ্যে হচ্ছে প্রায় 32 জন মতো শিক্ষার্থী কিন্তু এনরোল করেছে এখানে, 32 জন প্লাস আমি এখন পর্যন্ত যতটুকু জানি। সো তুমি যদি যুক্ত হতে চাও এই কোর্সটিতে যুক্ত হবে তোমার জন্য সবচেয়ে ভালো হবে বলে আমি মনে করি। আর তোমরা যারা যুক্ত হতে চাও তোমাদের অনেকের সবচেয়ে বেশি কোয়েশ্চেন যেটি থাকে ভাই এই কোর্সটার ফি কত। এই কোর্সটার ফি আমরা বেশি রাখি না, যদিও প্রথমে আমাদের সিদ্ধান্ত হয়েছিল 2500 টাকা রাখার, কিন্তু আমরা সর্বশেষ 2000 টাকা রেখেছি। এই 2000 টাকার ভিতরে কিন্তু তুমি আমাদের তরফ থেকে এই বইটা সহ পেয়ে যাবে। তোমরা যারা আমাদের সাথে সরাসরি যুক্ত হতে চাও আমাদের একমাত্র নাম্বার এটি 01854666832। এই নাম্বারটিতে বিকাশ এবং নগদ দুইটা সিস্টেমই রয়েছে। এই দুই সিস্টেমের যে কোনো একটিতে তুমি যেটি সবচেয়ে বেশি কমফোর্টেবল ফিল করো সেখানে 2000 টাকা সেন্ড মানি করে এই নাম্বারটির হোয়াটসঅ্যাপে তুমি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছো সেটা 2 ডিজিট অথবা লাস্ট 4 ডিজিট যদি আমাদেরকে দিয়ে দাও আমরা তোমাকে সাথে সাথে ওয়েবসাইটের অ্যাক্সেস দিয়ে দিব। ওয়েবসাইটের অ্যাক্সেস দিয়ে দিলে তুমি আজকে থেকে ক্লাস শুরু করতে পারবা। সেক্ষেত্রে তুমি নিজে গিয়ে থাকবা, যেহেতু বিইউপি এর ভর্তি পরীক্ষা সবার আগে অনুষ্ঠিত হয়। সো এখন থেকে প্রিপারেশন শুরু করাটা তোমার জন্য সবচেয়ে না, তোমাকে অবশ্যই প্রিপারেশনটা শুরু করতে হবে, কারণ এইচএসসি যখন অনুষ্ঠিত হবে
এইচএসসি এর পর কিন্তু খুব কম সময় পাওয়া যাবে বিইউপি এর জন্য। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য সময় পাওয়া গেলেও বিইউপি এর জন্য সময় পাওয়া যায় না, কারণ পরীক্ষার খুব কম সময়ের মধ্যে এটা অনুষ্ঠিত হয়। যারা এইচএসসি 2025 রয়েছে তারা যখন পরীক্ষা শেষ করবে তুমি দেখতে পাবা যে খুব কম সময়ের মধ্যে বিইউপি এর ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হয়ে গিয়েছে। সো তোমরা যারা সেকেন্ড টাইমে রয়েছে তোমাদের জন্য বেস্ট একটি সুযোগ। তোমরা যদি সুন্দর মতো যদি পড়াশোনা করো তাহলে আমি মনে করি যে তুমি ভালো একটি মেরিট তৈরি করতে পারবা। সো আমাদের সাথে যারা যুক্ত হতে চাও 2000 টাকা বিকাশ অথবা নগদ যে কোনো একটা সিস্টেমে সেন্ড মানি করে এই নাম্বারটিতে 085466832 তুমি যদি সেন্ড মানি করে আমাদেরকে জানিয়ে দাও, আমরা তোমাকে সাথে সাথে ওয়েবসাইটের অ্যাক্সেসটা দিয়ে দিব। আর আমরা যে ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভ নিব এই সিক্রেট গ্রুপের তুমি অ্যাক্সেসও পেয়ে যাবা। সাথে যদি তোমার কোনো সমস্যা থেকে থাকে বা আমরা লাইভ ক্লাস করলাম, ওয়েবসাইটের ক্লাস করলাম, আর যদি আমাদের কোনো সমস্যা থেকে থাকে এরপর আমরা কি করব, এরপরে হচ্ছে আমরা যারা টিচার প্যানেল রয়েছে তাদের সাথে তোমার অবশ্যই কন্ট্যাক্ট থাকবে। একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ সিক্রেট গ্রুপ থাকবে, সেটাতে আমাদের সাথে তুমি সরাসরি যুক্ত হয়ে তোমার যে কোয়েশ্চেনটা তুমি বুঝতে না পারো বা তোমার যে প্রবলেমটা রয়েছে এটার সলভ তুমি পেয়ে যাবে ইনশাল্লাহ। আমরা ট্রাই করি যে খুব কম সময়ের মধ্যে সলভটা দেওয়ার। এরপর হচ্ছে তুমি আমাদের সাথে যত আগে যুক্ত হবা তত আগে কিন্তু আমাদের তরফ থেকে বইটা আগে পেয়ে যাবা, তুমি প্র্যাকটিসটা আগে শুরু করতে পারবা। সো তোমরা যারা যুক্ত হবা তোমাদেরকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই যে বিইউপি এফবিএস সেকেন্ড টাইমার চ্যালেঞ্জিং ব্যাচ এই ব্যাচটিতে। সো তোমরা আশা করি সবাই যুক্ত হয়ে যাবে, যেহেতু আমরা খুব কম সময়ের মধ্যে ক্লাস শুরু করে দিব। হ্যাঁ, আর আমাদের ক্লাসগুলো কিন্তু এই যে বইটা রয়েছে বইটার সাথে মিল রেখে পাবা। মনে করো আমি লেকচার 1 হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট আলোচনা করেছি, তুমি লেকচার 1 বেসিক কনসেপ্ট পাবা। এরপর হচ্ছে আমি লেকচার 2 তে স্কয়ার রুট আলোচনা করেছি, তুমি বইটিতে স্কয়ার রুট পাবা। এরপর লেকচার 3 তে আমি সিরিজ নিয়ে আলোচনা করেছি, লেকচার 3 তে তুমি সিরিজ পাবা। এইভাবে তুমি পেয়ে যাবা। মনে করো লেকচার 6 এ আমি আমার যে ওয়েবসাইট এবং লাইভ ক্লাসে থাকবে মনে করো হচ্ছে ফ্র্যাকশন, তুমিও কিন্তু দেখতে পাবা যে আমাদের বইটিতে ওই লেকচারটা হচ্ছে ফ্র্যাকশনও রয়েছে। অর্থাৎ আমরা লেকচারগুলো করে হচ্ছে প্র্যাকটিস করে যাব ধারাবাহিকভাবে। সো তোমার এখনও সময় রয়েছে, তোমার যে সুযোগ এই সুযোগটা কিন্তু এখনও রয়েছে সেকেন্ড টাইমার হিসেবে। এখন থেকে তুমি যদি প্রিপারেশন শুরু করো ইনশাল্লাহ ভালো কিছু হবে। সো তোমরা যারা যুক্ত হবা খুব কম সময়ের মধ্যে যুক্ত হয়ে যাবে, যাতে আমরা সবাই মিলে লাইভ ক্লাসটা একদম শুরু থেকে করতে পারি। দেখো এরপরে রয়েছে হচ্ছে দ্য অ্যাভারেজ এজ অফ 3 বয়েজ 16 ইয়ার্স ইফ দেয়ার এজেস আর ইন দ্য রেশিও 4:5:7, ফাইন্ড দ্য এজ অফ দ্য ইয়ংগেস্ট বয়। দেখো কি বলা হয়েছে, দ্য অ্যাভারেজ গড় এজ বয়স অর্থাৎ গড় বয়স অফ 3 বয়েজ অর্থাৎ 3জন বালকের গড় বয়স কত বছর ভাইয়া? 16 বছর। ইফ দেয়ার এজেস আর ইন দ্য রেশিও 4:5:7, যেখানে 3 জনের যে বয়স এই বয়সের অনুপাত হচ্ছে 4:5:7। এরপরে বলা হচ্ছে ফাইন্ড দ্য এজ অফ দ্য ইয়ংগেস্ট বয়, অর্থাৎ সবচেয়ে যে ছোট ছিল তার বয়সটা তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। ভাই আপনি এতক্ষণ পর্যন্ত বললেন অ্যাভারেজের একটা সূত্র যদি আমরা মুখস্থ করি বা অ্যাভারেজের একটা সূত্র যদি আমাদের মনে থাকে সেক্ষেত্রে অ্যাভারেজের কোনো সমস্যা নিয়ে আমরা আটকাবো না। কিন্তু এখানে তো ভাই এখানে আমাদের রেশিও দিয়ে দিয়েছে 4:5:7, টেনশনের কোনো কিছু নেই। দেখো এখানে তোমাকে অলরেডি বলে দিয়েছে দ্য অ্যাভারেজ এজ অফ 3 বয়েজ 16 ইয়ার্স, অর্থাৎ 3জন বালকের গড় বয়স কত বছর ভাইয়া? 16 বছর। ইফ দেয়ার এজেস আর ইন দ্য রেশিও 4:5:7, যেখানে তাদের বয়সের অনুপাত দেওয়া আছে 4:5:7। তোমার যেই কাজটা হবে সেই কাজটা হচ্ছে সর্বপ্রথম তাদের সমষ্টিটা বের করে নিয়ে আসা। তাহলে সমষ্টিটা বের করে নিয়ে আসতে হলে তো অ্যাভারেজের সূত্র লাগবে। ওকে, অ্যাভারেজের সূত্র দাও। অ্যাভারেজ ইকুয়াল টু সাম। এখন রাশির সংখ্যা কয়টা? 3 বয়েজ বলছে অর্থাৎ 3 জন, তাহলে রাশির সংখ্যা এখানে 3 জন। এখন অ্যাভারেজ কত আছে? অ্যাভারেজ আছে হচ্ছে 16 ইয়ার্স। দেখো অ্যাভারেজ এজ অর্থাৎ গড় বয়স, তাহলে কত বছর ভাইয়া? 16 বছর। আমরা সামটা বের করব ডিভাইডেড বাই 3। নিচে মনে মনে কত রয়েছে? 1 রয়েছে, 1 এর সাথে সাম গুণ, 16 এর সাথে 3 গুণ, তাহলে সাম ইকুয়াল কত আসছে ভাইয়া? 48, অর্থাৎ 48 বছর। আর এই সামটা কার? এই সামটা হচ্ছে কিন্তু 3 জনেরই। হ্যাঁ, এখানে যে 3 বয়েস রয়েছে অর্থাৎ 3 জনের বয়সের যোগফল হচ্ছে 48 বছর। দেখো তো এখানে ইয়ংগেস্ট বয় হোক বা হচ্ছে মিডল যে থাকবে সে হোক বা সবার বড় যে হোক, 3 জনের বয়স কিন্তু এখানে 48 এর ভিতরে আছে না? অবশ্যই আছে। সো 48 এর ভিতরে থাকলে তুমি ইয়ংগেস্ট বয়ের বয়সটা বের করে ফেলতে পারবা। এই যে আমাদের সবচেয়ে ছোট যে আছে এই ছোটটার বয়সটা কি এটার ভিতরে আছে না? অবশ্যই আছে। এটা তো 3 জনেরই যোগফল 48। আমি মনে করো হচ্ছে ইয়ংগেস্ট টু, মাঝখানে যে আছে সে, 3 জনের টোটাল বয়সটা হচ্ছে আমাদের 48 বছর। এই 48 বছরের ভিতরে কিন্তু ছোটটার বয়সও কিন্তু রয়েছে। সো 48 অফ অর্থাৎ 48-এর কত হবে ভাইয়া? 48-এর হচ্ছে আমার কত হবে সেটি তুমি এখানে যে অনুপাতগুলো আছে অনুপাতগুলোর দিকে একটু তাকাবা।
এখন আমাকে সবচেয়ে ছোট বলছে, ছোট মানে আমার এখানে অনুপাতের মধ্যে সবচেয়ে কে ছোট আছে 4, তখন তুমি একটা ভাগ চিহ্ন লিখবা। এখানে অনুপাতের একটু যোগফলটা বের করবা আগে, 4 + 5 + 7, তাহলে কত হবে এখানে 16 হয়। 16টা তুমি নিচে বসাবা। এরপরে ছোট মানে কে ভাইয়া, ছোট মানে হচ্ছে 4, উপরে তুমি 4 বসাবা। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা 3 হয়, এখানে হবে কত বছর ভাইয়া 12, কত 12, অর্থাৎ ডি অপশন। ভাইয়া যদি আমাকে বলে যে মিডল অর্থাৎ যে মাঝখানে রয়েছে তার বয়সটা কত, তার বয়সটা হবে এই যে 48 ইন্টু, অর্থাৎ এখানে বসাবা 16টা অবশ্যই থাকবে। এখন তুমি দেখবা যে কে মিডলে রয়েছে 4, 5, 7, দেখো 4টা হচ্ছে সবার ছোট, 7টা হচ্ছে সবার বড়, 5টা হচ্ছে মিডলে রয়েছে, সো 5 হবে এখানে। তাহলে এখানে হবে 3, সো এখানে বের হবে হচ্ছে 15 ইয়ার। ভাই এখানে সবার বড় তার যদি বয়সটা আমি বের করতে চাই তাহলে 48 ইন্টু যেটি হচ্ছে আমাদের অনুপাতের যোগফল, এটা সেম থাকবে। এখন সবার বড় কে ভাইয়া, সবার বড় হচ্ছে 7, তাহলে 7 হবে উপরে। এখানে থাকতেছে তোমার 3, এখানে থাকতেছে হচ্ছে 21। হ্যাঁ, তাহলে সবার যে বড় তার বয়স হচ্ছে 21 বছর, যে মাঝখানে তার বয়স হচ্ছে 15 বছর, যে সবার ছোট তার বয়স হচ্ছে আমার 12 বছর। এখন সবারগুলো একটু যোগ করো, তুমি হচ্ছে 48 বছর পাও কিনা। 2 আর 5 হচ্ছে 7, 7 আর 1 হচ্ছে 8, এরপর হচ্ছে 1 1 2, 2 দিয়ে 4, হ্যাঁ 48 বছর মিলতেছে। তাহলে আমি যে অ্যান্সার করেছি অ্যান্সারটা অবশ্যই কারেক্ট অ্যান্সার। বুঝা গেছে কথা? তাহলে ভাইয়া যদি সবার বড় বলে আমরা বেছে নিব 7কে, এই জায়গায় আর কি। যদি ভিন্ন জায়গায় হয় সেখানে ভিন্ন তুমি যেই সংখ্যাটা দেখতে পাবা সবার বড় সেটি তুমি বেছে নিবা। যদি মাঝখানের বলে তাহলে 5কে বেছে নিবা, যদি সবার ছোট বলে তাহলে 4কে বেছে নিবা। তাহলে এখানে আনসার হচ্ছে 12। এরপরে দেখো আফটার 3 সেমিস্টার ইন কলেজ জিম হ্যাজ 3.0 জিপিএ। আচ্ছা দেখো তো 3 সেমিস্টার পরে, কলেজের 3 সেমিস্টার পরে জিমের জিপিএ কত আছে ভাইয়া 3.0। এরপরে বলা হচ্ছে হোয়াট জিপিএ মাস্ট জিম অ্যাটেইন ইন হিজ 4th সেমিস্টার ইফ হি উইশেস টু রাইজ হিজ জিপিএ টু 3.1। দেখো কলেজের 3 সেমিস্টার পরে জিমের জিপিএ আছে কত 3.0। এরপরে বলা হচ্ছে হোয়াট জিপিএ মাস্ট জিম অ্যাটেইন, অর্থাৎ জিমের কোন জিপিএটা অবশ্যই অর্জন করতে হবে ইন হিজ 4th সেমিস্টার, 4th সেমিস্টারে, ইফ হি উইশেস টু রাইজ হিজ জিপিএ টু 3.1, যদি সে তার জিপিএ 3.1 ধরে রাখতে চায় সেক্ষেত্রে 4th সেমিস্টারে তার কি পরিমাণ জিপিএ অ্যাটেইন করতে হবে। দেখো তো সে 3 সেমিস্টার পর্যন্ত কলেজের মধ্যে কত জিপিএ পাইছিল, 3.0 করে জিপিএ কিন্তু তার অলরেডি আছে। এরপরে বলা হচ্ছে হোয়াট জিপিএ মাস্ট জিম অ্যাটেইন ইন 4th সেমিস্টার ইফ হি উইশেস টু রাইজ হিজ জিপিএ টু 3.1, অর্থাৎ সে যদি জিপিএ 3.1 ধরে রাখতে চায় 4th সেমিস্টারে তার কি পরিমাণ জিপিএ অ্যাটেইন করতে হবে। দেখো তো 3.1 করে যদি সে 4 সেমিস্টার অর্থাৎ 4টা সেমিস্টার যদি সে পার করে 3.1 করে, তাহলে টোটাল জিপিএ কত আসে 3.1 ইন্টু হচ্ছে 4, তাহলে এখানে আসে হচ্ছে 12.4। হ্যাঁ, 3.1 করে সে যদি ধরে রাখতে চায়, কিন্তু সে ইতিমধ্যে কলেজের 3 সেমিস্টার পার করে ফেলেছে, সেখানে কিন্তু সে জিপিএ ধরে রেখেছে 3.0। হ্যাঁ, সো 3 সেমিস্টার যেহেতু, তাহলে 3.0 ইন্টু 3, তাহলে সে কিন্তু ইতিমধ্যে 9.0 জিপিএ পেয়েছে 3টা সেমিস্টার মিলে। এখন সে 4th সেমিস্টারে কি পরিমাণ জিপিএ তার অ্যাটেইন করতে হবে যদি সে জিপিএটা 3.1 কি করতে চায়, ধরে রাখতে চায়। এখন দেখো তো 4 সেমিস্টার মিলে 3.1 করা হইলে তার পাইতে হবে 12.4, কিন্তু সে ইতিমধ্যে পেয়েছে 9.0। এখন তার সেমিস্টার বাকি আছে কয়টা, একটা। এটা কোন সেমিস্টার, 4th সেমিস্টার। তাকে যা কিছু অর্জন করতে হবে, যা কিছু অ্যাটেইন করতে হবে সবগুলো 4th সেমিস্টারে করতে হবে। কি পরিমাণ তাকে 4th সেমিস্টারে অ্যাটেইন করতে হবে, তাহলে দেখো তো এটা হচ্ছে 4 সেমিস্টার মিলিয়ে 12.4 পাইছে, 12.4। 3 সেমিস্টারের অলরেডি সে 3.0 করে টোটাল পাইছে 9.0। এখন যদি আমরা 4 সেমিস্টার থেকে 3 সেমিস্টারটা বাদ দিই, 1 সেমিস্টারে জিপিএ পাবো না অবশ্যই, তাহলে এটা কত হবে, এটা হবে 3.4। বোঝা গেছে ভাইয়া? 3.4 কোথায় আছে, সি অপশনে আছে। একেবারে সহজ ছিল না? হ্যাঁ, তাহলে দেখো 3 সেমিস্টারের পর্যন্ত তার জিপিএ ছিল হচ্ছে 3.0 করে, এবং এই 4th সেমিস্টারে তাকে কি পরিমাণ জিপিএ অ্যাটেইন করতে হবে যদি সে কি করতে চায়, 3.1 করে জিপিএটা ধরে রাখতে চায়। তাহলে 3.1 করে হইলে 4 সেমিস্টারে হচ্ছে 12.4। এখন তার ইতিমধ্যে আছে 3.0 করে 9, সো তাকে 4th সেমিস্টারে যে জিপিএটা অ্যাটেইন করতে হবে এই জিপিএটা হচ্ছে আমাদের 4টা সেমিস্টার থেকে 3টা সেমিস্টার বাদ দিলে 3.4। বুঝা গেছে ভাই?
এরপরে দেখো বলা হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ 4x প্লাস 5 7x মাইনাস 6 অ্যান্ড মাইনাস 8x প্লাস 2। একেবারে সহজ না? হ্যাঁ, কিন্তু তোমরা এখানে অনেকে মনে করতে পারো 4x একটা রাশি, 5 একটা রাশি, 7x একটা রাশি, 6 একটা রাশি, মাইনাস 8x একটা রাশি, প্লাস 2 একটা রাশি। তা কিন্তু না, এখানে রাশি হচ্ছে কমা দেখবা 4x প্লাস 5 এতটুকু একটা, 7x মাইনাস 6 এতটুকু একটা, মাইনাস 8x প্লাস 2 এতটুকু একটা। বুঝে গেছে ভাইয়া? হ্যাঁ, তাহলে রাশি কয়টা এখানে? রাশি হচ্ছে আমাদের 3টা। ওকে, তুমি অ্যাভারেজ তো ইজিলি বের করতে পারবে। এখন দেখো তো, অ্যাভারেজ ইজিলি বের করতে পারবা। এখানে যারা আছে তাদেরকে অবশ্যই যোগ করে দিবে। তাহলে একটা হচ্ছে আমাদের 4x প্লাস 5 একটা, এরপরে অন্যটি কত ভাইয়া? 7x মাইনাস 6, তাহলে প্লাস 7x মাইনাস 6, এরপরে প্লাস না এটা হচ্ছে মাইনাস 8x প্লাস 2, মাইনাস 8x প্লাস 2। এখন রাশির সংখ্যা কয়টা বলেছি? 3টা, তাহলে ডিভাইডেড বাই 3। ওকে, এখন কয়টা এক্স দেখো তো ভাইয়া? 4x 7x, তাহলে কত এক্স হয়? 11x। 11x থেকে যদি 8x বাদ দাও তাহলে আর থাকে 3x। এরপরে দেখো তো এখানে 5, এখানে 2, তাহলে কত হয়? 7 থেকে মাইনাস 6 বাদ দিলে আর থাকে হচ্ছে প্লাস 1, ডিভাইডেড বাই কত? 3 না? হ্যাঁ, ওকে, তাহলে একটু দেখো এখানে কি আমার এরকম কোনো আনসার আছে? 3x প্লাস 1 ডিভাইডেড বাই 3, 3x প্লাস 1 ডিভাইডেড বাই 3, না এরকম তো হবে না। সো এটাকে একটু আমরা ভেঙে দিই, 3x ডিভাইডেড বাই 3 প্লাস 1 ডিভাইডেড বাই 3। সো এই 3 বাদ আর থাকে হচ্ছে x প্লাস 1 ডিভাইডেড বাই 3। হ্যাঁ, এটা কিন্তু এইভাবে ভাঙা যায়, অর্থাৎ তুমি যে হরটা আছে হরটাকে দুইজনকে দিয়ে দিবা, 3x ডিভাইডেড বাই 3 এরপরে প্লাস 1 ডিভাইডেড বাই 3, 3 কাটা আর থাকে x প্লাস 1 ডিভাইডেড বাই 3। তাহলে x প্লাস 1 ডিভাইডেড বাই 3, অর্থাৎ যে বি অপশন রয়েছে বি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এরপরে দেখো ইফ n ইজ দ্য থার্ড অফ 7 কনসিকিউটিভ অড নাম্বারস ক্যালকুলেট দেয়ার অ্যাভারেজ। তোমাকে বলা হচ্ছে ইফ n ইজ দ্য থার্ড অফ 7 কনসিকিউটিভ অড নাম্বারস। কনসিকিউটিভ অড নাম্বার মানে কি ভাই? কনসিকিউটিভ অড নাম্বার মানে হচ্ছে ধারাবাহিক বিজোড় সংখ্যা। ধারাবাহিক বিজোড় সংখ্যা। দেখো n ইজ দ্য থার্ড, অর্থাৎ n হচ্ছে তৃতীয়, অফ 7 কনসিকিউটিভ অড নাম্বারস, অর্থাৎ 7টা ধারাবাহিক বিজোড় সংখ্যার 3 নম্বরটা ছিল কে? n। এখন তোমাকে বলা হচ্ছে ক্যালকুলেট দেয়ার অ্যাভারেজ, অর্থাৎ তাদের গড় তোমাকে বের করতে হবে। এখন ধারাবাহিক বিজোড় সংখ্যা আমরা কিভাবে লিখব? ধারাবাহিক বিজোড় সংখ্যা দেখো তো ভাইয়া, ধারাবাহিক বিজোড় সংখ্যা আমরা মনে করো ধারাবাহিক সংখ্যা হচ্ছে এভাবে না, 1 2 3 4 5 6 7 8 ডট ডট এভাবে না? হ্যাঁ, এটা তো আমাদের জানা মান। যদি অজানা মান থাকে আমরা কি করি? এটাকে ধরে নিই আমরা x, এরপর হচ্ছে x প্লাস 1, এরপর হচ্ছে x প্লাস 2। কেন ভাই এক্সকে তুমি 1 ধরলা? তাহলে 1 প্লাস 1 মানে 2, এরপর 1 প্লাস 2 মানে 3, এভাবে, অর্থাৎ x প্লাস 3 এভাবে। হ্যাঁ, কনসিকিউটিভ নাম্বার। সো এখন বলা হচ্ছে ধারাবাহিক বিজোড় সংখ্যা। ধারাবাহিক বিজোড় সংখ্যা মানে কি ভাইয়া? এই যে যেমন দেখো 1 এর পরে তোমাকে নিতে হবে 3 এর পরে নিতে হবে 5 এর পরে নিতে হবে 7। এটা বুঝতাম জানা মান, কিন্তু অজানা মানগুলো কিভাবে নিব? 1কে তুমি কি ধরছো ভাইয়া? বিজোড় ধরছো, তার মানে x, এই যে x প্লাস 1 এটা জোর, এটা 2 হয়ে যাবে, তাহলে এটাকে নেওয়া যাবে না, x কে নেওয়া যাবে, x প্লাস 2 কে নেওয়া যাবে, আবার এটা কিন্তু জোর, এর পরে যে থাকবে তাকে নেওয়া যাবে। বুঝে গেছে ভাইয়া? হ্যাঁ, তার মানে তুমি দেখো তো, তুমি যেখানে নিচ্ছ, অর্থাৎ মনে করো x প্লাস 2 নিছো, তুমি যদি ডান পাশে যাও তাহলে 1 বাড়াইতে হচ্ছে, আবার যদি বাম পাশে আসো তখন 1 কমাইতে হচ্ছে। যেমন x প্লাস 2 মাইনাস 1 মানে হচ্ছে x প্লাস 1, অর্থাৎ যে জায়গায় থাকবা ধারাবাহিক সংখ্যাগুলোতে ডান পাশে গেলে 1 বৃদ্ধি, বাম পাশে গেলে 1 হ্রাস, এভাবে। আর যদি বিজোড় সংখ্যা হয় তাহলে একটা একটা তোমাকে বাদ দিতে হবে, যেমন এটা বাদ দিতে হচ্ছে, এখানে এটা বাদ দিতে হচ্ছে, এইভাবে। আচ্ছা দেখো, ইফ n ইজ দ্য থার্ড নাম্বার অফ 7 কনসিকিউটিভ অড নাম্বার, যেখানে nটা হচ্ছে তৃতীয় সংখ্যা। আচ্ছা, nটা হচ্ছে তৃতীয় সংখ্যা, এটি কয় নাম্বার করে? 3 নাম্বার করে। বুঝা গেছে ভাইয়া? ওকে, এখন তুমি কাকে নিবা দেখো, তাহলে n এর পরে কি হবে? n প্লাস 1। ধারাবাহিক সংখ্যা হলে nটা কি? nটা হচ্ছে বিজোড়, মনে রাখবা। আমি সুন্দর মতো দেখো, nটা হচ্ছে এখানে অড, বিজোড়, তাহলে এই n প্লাস 1টা কি ভাইয়া? ইভেন। এটা জোড় হবে না? হ্যাঁ, এটা 3 নাম্বার করে, এটা হচ্ছে 4 নাম্বার করে। এরপরে কি হবে? এরপরে তুমি স্বাভাবিকভাবে দিয়ে যাবে, লাস্ট আমরা গণনা করবো। হ্যাঁ, তাহলে n প্লাস 2, n প্লাস 3, n প্লাস 4, n প্লাস 5, n প্লাস 6, মনে করো এইভাবে দিলাম।
তাহলে এটা হচ্ছে আমাদের 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার ঘর, এটা হচ্ছে 5 নাম্বার ঘর, এটা হচ্ছে 6 নাম্বার ঘর, এটা হচ্ছে 7 নাম্বার ঘর, এটা হচ্ছে 8 নাম্বার ঘর, এটা হচ্ছে 9 নাম্বার ঘর। n+6 দিছো না, এরপরে হচ্ছে n+7, এটি হচ্ছে আমার 10 নাম্বার ঘর। এরপরে মনে করো n+8, এটি হচ্ছে আমার 11 নাম্বার ঘর। এতটুকু মনে করো 11 নাম্বার ঘর পর্যন্ত আমি দিলাম। আচ্ছা, এখন তো এর আগেও তো আরো কিছু সংখ্যা আছে, এটি তো তৃতীয়। হ্যাঁ, যদি আমরা এখানে ইভেন নাম্বারগুলোকে এখানে নিতে পারবো না, অলরেডি বলে দিয়েছি ইফ n ইজ দ্য থার্ড অফ 7 কনসিকিউটিভ অড নাম্বার, অর্থাৎ 7টি ধারাবাহিক বিজোড় সংখ্যার মধ্যে nটা হচ্ছে তৃতীয়। হ্যাঁ, তাহলে এখানে যারা থাকবে তাদেরকে এক করে কমাইতে হবে, তার মানে এটা হবে n-1, এখানে হবে n-2, এখানে হবে n-3। এটা দেখো 1 কমাইছে, এটা 2 কমাচ্ছে, এটা 3 কমাচ্ছে, এটা হচ্ছে n-4। হ্যাঁ, এটা তৃতীয়। তাহলে তৃতীয় হইলে দেখো তৃতীয় একটাকে নিলা। এখন চতুর্থ বিজোড় সংখ্যা কোনটা হবে? এটা তো ইভেন, এটা নেওয়া যাবে না, তাহলে এটা হচ্ছে চতুর্থ। বোঝা গেছে? তাহলে পঞ্চম কোনটা হবে? পঞ্চম হবে এইটা। ষষ্ঠ কোনটা হবে? ষষ্ঠ হচ্ছে এইটা। সপ্তম কোনটা হবে? সপ্তম হবে এটা। ওকে, এখন তো আবার আরও এদিকে আসতে হবে। এই যে n-1 এটাতে ইভেন হয়ে যাবে, তাহলে এটাকে নেওয়া যাবে না, এটাকে নেওয়া যাবে, তাহলে এটাতে আমরা দিতে পারবো 2। এটা তো নেওয়া যাবে না, এটা ইভেন হয়ে যাবে, তার মানে এটা নেওয়া যাবে, এটা হচ্ছে আমাদের 1। তাহলে এটি হচ্ছে 1 নাম্বার বিজোড় সংখ্যা, এটি 2 নাম্বার বিজোড় সংখ্যা, এটি 3 নাম্বার বিজোড় সংখ্যা, এটি 4 নাম্বার বিজোড় সংখ্যা, এটি 5 নাম্বার বিজোড় সংখ্যা, এটি 6 নাম্বার বিজোড় সংখ্যা, এটি 7 নাম্বার বিজোড় সংখ্যা। এখন তুমি বিজোড় সংখ্যাগুলো পাইছো? হ্যাঁ, কিভাবে নিতে হবে? যদি জানা মান হয় 1 2 3 আকারে আমরা এটি সিরিয়ালি দিব। এরপরে 1কে আমরা ধরো x, x+1, x+2, x+3 এভাবে যাব। কিন্তু আমাদেরকে বলা হচ্ছে বিজোড় মানে হচ্ছে মাঝখানে গ্যাপ রাখতে হবে। যেমন nটা হচ্ছে আমরা তৃতীয় হিসেবে বসাইছি, কিন্তু এর পরেরটা n+1 যদি নাও তুমি, সেক্ষেত্রে কি পাবা? জোড় পাবা। কেন ভাইয়া? nটা তো নিজে বিজোড়, মনে করো তার মান 5। তুমি যদি n+1 না, 5+1 ইকুয়াল কত পাবা? 6 পাবা। তো এটা ইভেন হবে না, তো ইভেন তো নিতে পারবা না তুমি, এই জন্য গ্যাপ রাখতে হবে। তাহলে ভাই গ্যাপ রেখে দেখো, গ্যাপ রাখছি, এটা হয়েছে, গ্যাপ রাখছি, এটা হয়েছে। তাহলে 1 2 3 4 5 6 7, এখানে 7টা পর্যন্ত বলছে, আমি 7টা পর্যন্ত লিখেছি। ওকে, এখন তোমাকে বলছে অ্যাভারেজটা বের করতে, সো অ্যাভারেজটা তুমি ইজিলি বের করতে পারবা। অ্যাভারেজ ইকুয়াল, আমি আরেকটু নিচু করে লিখি তাহলে তুমি ভালোভাবে দেখতে পাও। হ্যাঁ, প্রথমে কি ছিল? n-4, এরপরে প্লাস, সমষ্টি করতে হবে না, n-2 প্লাস কি n, 3টা লিখছো। এরপরে চতুর্থকে n+2, এরপরে n+4, এরপরে কে n+6, এরপরে প্লাস n+8। কয়টা করছো? 7টা। তাহলে কি দিয়ে ভাগ দিতে হবে ভাইয়া? 7 দিয়ে। কি দিয়ে ভাগ দিতে হবে? 7 দিয়ে ভাগ দিতে হবে। হ্যাঁ, যেহেতু 7টা বলছে। সো এখানে দেখো একটু n কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তাহলে 7n। 7টা তো বড় হাতের ছিল, সো বড় হাতেরই দাও, 7n। হ্যাঁ, এরপরে হচ্ছে তুমি যোগ করো, যোগ করার পরে কোথাও সাথে একটু দেখো, এখানে হচ্ছে -4, এখানে -2, তার মানে হচ্ছে -6, এদিকে হচ্ছে এতটুকু -6। ওকে, এদিকে একটু যোগ করে 2 2 আর পরে হচ্ছে 6 6 আর 6 হচ্ছে আমাদের 12 12 আর এটি হচ্ছে আমাদের 20 20 থেকে -6 বাদ, তাহলে আর থাকবে 14, এখানে থাকবে 7। এরকম কি কোনো কিছু আছে? নাই। তাহলে উপরে 7 কমন নাও, 7 কমন নিলে আর থাকে হচ্ছে n+7, নিচে কি থাকবে ভাইয়া? 7। তাহলে 7 7 বাদ, আর থাকে হচ্ছে n+7। n+7 কিন্তু আমাদের ডি অপশনে ছিল, সো ডি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। বুঝে গেল ভাইয়া? হ্যাঁ, তাহলে আমরা মোটামুটি অ্যাভারেজের যে সমস্যাগুলো ছিল, আমরা টাইপ ভিত্তিক সমস্যা নিয়ে আলোচনা করার ট্রাই করেছি। যেমন এখানে কনসিকিউটিভ অড নাম্বার ছিল, এর আগে হচ্ছে আমাদের রাশি আমাদের চিহ্নিত করা, কি একটা রাশি হচ্ছে নাকি 2টা রাশি হচ্ছে, প্লাস থাকলে যে আমরা 2টা রাশি দিয়ে দিবে এরকম কিন্তু না, কমা দেওয়া আছে। তারপরে হচ্ছে আমাদের কি পরিমাণ জিপিএ তাকে হচ্ছে অ্যাটেইন করতে হতো। হ্যাঁ, সো এটা একটু তোমার কাছে একটু কঠিন লাগতে পারে, কিন্তু এত বেশি কঠিন না। তার পরবর্তীতে হচ্ছে আমাদের রেশিও আকারে যদি কোনো কিছু দেয়, সেক্ষেত্রে আমরা হচ্ছে গড়টা কীভাবে বের করব। এর পরবর্তীতে হচ্ছে আমাদের 2টার মান দেওয়া আছে, একটার মান আমাদের সিঙ্গেলভাবে দেওয়া আছে, সেক্ষেত্রে গড় বের করতে বললে কী হবে। এর পরবর্তীতে হচ্ছে আমাদের যেমন হচ্ছে মাল্টিপল, অর্থাৎ কোনো সংখ্যার মাল্টিপল যদি আমাদের দেওয়া থাকে, কয়টি সংখ্যার কয়টি মাল্টিপল দেওয়া আছে, প্রথম কয়টি, যেমন প্রথম 5টি মাল্টিপল দেওয়া আছে, সো মাল্টিপল দেওয়া থাকলে গড় কীভাবে বের করতে হবে। এর পরবর্তীতে হচ্ছে যদি এইরকম কেস থাকে, সেক্ষেত্রে কী হবে,
এমন যদি আমাদের স্বাভাবিকভাবে যদি কোনো অ্যাভারেজ বের করতে বলে সেক্ষেত্রে অ্যাভারেজটা আমরা কীভাবে বের করব। সো এখানে যে ইংলিশের কতগুলো শব্দ রয়েছে সেই শব্দগুলো যদি আমরা আগে থেকে একটু জেনে রাখি তাহলে আমার জন্য অনেক বেশি সুবিধা হবে। যেমন হচ্ছে স্কোয়ার রুট, কিউব রুট, স্কোয়ার, তার পরবর্তী হচ্ছে কিউব, সাম, প্রোডাক্ট, এগুলো অর্থাৎ ছোটো ছোটো বিষয়গুলো যদি আমরা আগে থেকে জেনে থাকি আমাদের জন্য যে ম্যাথগুলো রয়েছে এগুলো সলভ করা অনেক বেশি সহজ হবে। তোমরা যারা প্রিপারেশন শুরু করতে চাচ্ছ আমি তোমাদেরকে বলবো যে সময় নষ্ট না করে খুব কম সময়ের মধ্যে তুমি প্রিপারেশন শুরু করে দাও, কারণ সময় কিন্তু কারোর জন্য থেমে থাকবে না। যে সময় পরীক্ষা হওয়ার কথা সেই সময় কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে। তুমি যদি এখন থেকে মোটামুটি পড়াশোনা করো ইনশাল্লাহ ভালো কিছু হবে। সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।